আজকের গল্প হৈমন্তী ভট্টাচার্যের লেখা অসুখ। শাওয়ারের জলের ধারায় ভিজতে ভিজতে একটা বৃষ্টি স্নানের অনুভূতি হয় কাজরির। গুনগুন করে গান গাইতে গাইতে সিক্ত নিরাবরণ ত্বকের উপর সাবানের ফেনার পিচ্ছিল আদুরে স্পর্শ এই বৈশাখের দুপুরে সবচেয়ে আরামের মনে হয় তার। দামি সাবানের সুগন্ধে একটা পরিচ্ছন্নতার সুবাস যেন নিঃশ্বাস নেবার সাথে সাথে বুকের অলিগলিতে পৌঁছে নিদাঘ তপ্ত চেতনাকেও শান্ত করে দেয়। সাবানে পিচ্ছিল হাতটা সুগোল স্তনযুগলের উপর বৃত্তাকার ঘোরাতেই শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল। গত পরশুদিন এমনই হয়েছিল। বাম দিকের স্তনে বৃন্তের কিছুটা ওপরে হাত দিতেই একটা শক্ত দলার মতো হাতে ঠেকল মনে হলো। হাতে আরো কিছুটা সাবান নিয়ে আরো বেশ কয়েকবার পরীক্ষা করল সে। একটা শক্ত দলা। ছোটবেলায় মাটির পুতুল তৈরির সময় মাটির মধ্যে শক্ত ঢিল থাকলে যেমন হাতে লাগতো, তেমন করে একটা শক্ত কিছুতে যেন হাতটা বারবার বেঁধে যাচ্ছে। কাজরি দ্রুত স্নান সেরে বেরিয়ে এলো তোয়ালে জড়িয়ে। বুকের মধ্যে হৃদস্পন্দনের শব্দটা বড় বেশি মনে হচ্ছে। ঘরে এসে নাইটি হাউসকোট পরার আগে আরো দুবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তনের প্রতিবিম্ব দেখলে খুঁটিয়ে খুঁটিয়ে। কোনো বদল তো চোখে পড়ছে না। তবু আজই অয়নকে বলতে হবে, মনে মনে ভাবলো কাজরি। কাজরির মনের মধ্যে একটা অশুভ চিন্তা, একটা ভয় খসখস করতে লাগলো সারাদিন। অনেকবার সে বোঝার চেষ্টা করলো কোনো ব্যথা হচ্ছে কি। একবার মনে হলো হালকা একটা ব্যথা যেন অনুভূত হলো যেন। উফ! অয়ন ফিরতে ফিরতে সেই রাত 10টা। দুপুরে খেতে বসে সব খাবারই মুখে বিস্বাদ লাগলো কাজরির। বৌদি, মাছটা খেলে না? মানবদা প্রশ্ন করল। না রে, পেটটা ভারী লাগছে, খিদে নেই ঠিক, গ্যাস হয়ে গেছে মনে হয়, হাত ধুতে ধুতে বলল কাজরি। দুপুরে দোতলায় শোবার ঘরে পাখা ফুল স্পিডে চালিয়ে চুলটা ছড়িয়ে বিছানার উপর শুলো সে। পুরোনো আমলের বাড়ি, ঘরগুলো বেশ বড় বড়, আর মোটা গাঁথনির দেওয়ালে গরম তুলনায় কম। মাত্র 10 মাস আগে বিয়ে হয়েছে তার, তবে আসা যাওয়া শুরু হয়েছে অনেক দিন আগেই। বিনতা যখন এই বাড়ির বউ হয়ে এসেছিল তখন থেকে। মামাতো দিদির শ্বশুর বাড়ি আসতে প্রথম প্রথম একটু লজ্জাই করতো তার, কিন্তু বিনতা ফোন করে রোজ ডেকে পাঠাতো, না এলে খুব অভিমান করত। বিছানার মাথার দিকে দেওয়ালে একটা নতুন ছবি লাগানোর পিন লাগানো হয়েছে। অয়ন কাজরি সিঁথি রাঙিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে এরকম একটা ছবি দোকানে বাঁধাতে দেওয়া হয়েছে। কাজরি উৎসাহ করে দিয়েছে, সেটা ওখানে টাঙানো হবে। তবে দেওয়ালটা খালি নয়, একটা ছবি ঝুলছে। ছবিটায় অয়ন এক হাতে জড়িয়ে আছে বিনতাকে, মাঝে ছোট্ট 1 বছরের সাক্ষী। 1 বছরের মেয়েকে সাথে নিয়ে ওরা দীঘা গিয়েছিল, তখন তোলা। কাজরির মনে পড়ে দীঘা থেকে সেবার বিনতা পিস্তুত বোন কাজরির জন্য একটা ঝিনুকের আয়না নিয়ে এসেছিল। সেটা কোথায় আছে এখন? ওই বাড়িতে কি? ভাববার চেষ্টা করলো কাজরি। এই ছবিটা তোলার 2 মাস পরেই বিনতার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ল। ওরও তো প্রথমে স্তনে একটা ব্যথাহীন মাংসের দলা তৈরি হয়েছিল। বিনতা সেটা কাজরিকে বলেও ছিল, তবে প্রথমে খুব বেশি গুরুত্ব দেয়নি। বিনতার ছবিটার দিকে সে আবার তাকালো। কে বলবে যে ওর শরীরে তখন আস্তে আস্তে অসুস্থ অস্বাভাবিক কোষ নীরবে পদ্মার ভাঙনের মতো ভেতরে ভেতরে ক্ষয় শুরু করে দিয়েছে। দিব্যি স্বামী সন্তানে পরিপূর্ণ হয়ে শীতকালের রোদে নরম আছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে হাসি মুখে। কাজরির মন বলছে তার কিছু একটা অসুখ ঠিক হয়েছে, ক্যান্সারই নয় তো? যদি হয়। কাজরি ভীষণ অস্বস্তিতে এপাশ ওপাশ করতে লাগলো। তলপেটে একটা ভীষণ চাপ অনুভূত হচ্ছে। একবার কি বাথরুম থেকে ঘুরে আসবে? বেশ বেলা করে ঘুম থেকে ওঠে কাজরি। এ বাড়িতে তার কাজ বিশেষ কিছুই নেই। উত্তরপাড়ার গঙ্গার ধারে এই পুরোনো আমলে 3 তলা বাড়ির 1 তলাটা পুরোটাই বিভিন্ন দোকান আর গাড়ির শোরুমকে ভাড়া দেওয়া আছে। অয়নদের 3 পুরুষের ওষুধের দোকান আছে উত্তরপাড়ার কাছেই ভদ্রকালীতে। দুপুরে 4 বাটির স্টিলের টিফিন কৌটোয় ভাত তরকারি মাছ গুছিয়ে দোকানে পাঠিয়ে দেয় কাজরি। কর্মচারী নিয়ে যায়। ব্যাস, সারাদিনে এইটুকুই তার কাজ। বাকি সময়টা বিছানায় শুয়ে বা টিভিতে একই সিরিয়ালের একাধিক পুনঃপ্রচার দেখেও সময় যেন তার কাটতেই চায় না। ইদানিং বই পড়তেও বড্ড আলস্য লাগে।
অয়ন আগে বিকেলবেলাতেই ফিরত। বিনতা বই দেখে নানা রকম নতুন নতুন রান্না করত। লাল সিমেন্টের চকচকে মেঝের উপর ছোট্ট সাক্ষী হামা দিয়ে বেড়াত। বিনতা খুব কথা বলতে ভালোবাসত। কাজুরিকে সাক্ষী রেখে দুজনের চলত ছদ্ম দাম্পত্য খুনসুটি। অয়নের মা বাবা অনেক আগেই মারা গেছেন। বিকেলে ওরা বেশ তিনজনে মিলেমিশে গল্পগাছা করত। এখন বাড়িটা একদম শুনশান লাগে। কাজুরি নিজের ঘরেই শুয়ে থাকে। বাকি ঘরগুলোতে বিকেল হলে কাজের লোকেরাই আলো জ্বেলে দেয়। বিকেলে সব দিন একা একা চা খেতেও ইচ্ছে করে না কাজুরির। অয়ন কি তার সাথে কথা বলে আনন্দ পায় না তেমন? কাজুরি অনুভব করে কথা বলার বা কথা চালিয়ে নিয়ে যাবার বিষয়ই তারা যেন খুঁজে পায় না। বিনতা নতুন বিয়ের পর অনেক নিমন্ত্রণ পেত, কাজুরি জানে। কাজুরির মাও ওদের নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু কাজুরির ক্ষেত্রে তেমন হয়নি। বিনতা চলে যাবার 1 বছরের মধ্যে ওদের বিয়ে, এবং কাজুরি বিনতার বোন বলেই হয়তো আত্মীয়রা একটু দূরত্ব রচনা করেছে, কিংবা কাজুরি নিজেই হয়তো একটু আড়ষ্ট থাকে। তাই যে আত্মীয়দের সাথে আগে বিনতার বোন হয়ে অনেক কথাবার্তা চলত, এবারই নতুন বউ হয়ে এসে তাদের সাথে সহজে মেলামেশার পথে একটা সংকোচের পাঁচিল তৈরি হয়ে গেছে। গত রাতে অয়ন ফেরার পরেই কাজুরি ভয়ে ফ্যাকাশ হয়ে বলেছিল, আমার বুকের বাঁ দিকে একটা লাম্প মনে হচ্ছে। অয়ন কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। সে কি? কাজুরি কান্না চাপা গলায় বলেছিল, মেজদিরও প্রথম এইরকম লাম্পই হয়েছিল না? কই দেখি। দ্রুত হাতে বাম স্তনটা পরীক্ষা করে বলেছিল, কই, কোথায়? কিছু তো নেই। কাজুরিও খুঁজে পেল না। তবে কি তার মনের ভুল ছিল? আলস্য ভরা দুপুর কেটে বিকেল হয়ে গেছে। বিনতা মারা যাবার পর সাক্ষীকে ওর দাদু দিদা নিয়ে গেছেন। বাচ্চাটা থাকলে তবু সময় কেটে যেত। মাসির বেশ ন্যাওটাও ছিল খুদেটা। কাজুরির মামা মামি আর কথা বলেন না কাজুরির সাথে। এমনকি কাজুরির মায়ের সাথেও সম্পর্ক রাখেন না প্রায়। ক্যান্সার ধরা পড়ার পর খুব বেশি দিন ভোগেনি বিনতা। অনেকটা ছড়িয়ে পড়ার পর ধরা পড়েছিল। শেষের দিকে বিছানায় একেবারে মিশে গিয়েছিল সে। অয়ন অবশ্য চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি। কাজুরির মাঝে মাঝে মনে হয়, আচ্ছা, বিনতা কি শেষের দিকে বুঝতে পেরেছিল তার আর অয়নের সম্পর্কের অন্য রসায়ন তৈরি হয়েছে? সেদিনটা কাজুরির আজও মনে পড়ে। ততদিনে ক্যান্সারের বিষ ছড়িয়ে গেছে বিনতার শরীরে, অস্ত্রোপচার করা যাবে না এমন সব বিভিন্ন অঙ্গে, যাকে চিকিৎসা পরিভাষায় বলে মেটাস্ট্যাটিক স্টেজ। আর বিশেষ কিছুই করার নেই। কষ্টকর রোগ, যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি, প্রিয়জনকে চোখের সামনে একটু একটু করে শেষ হতে দেখা ছাড়া সেদিন অন্ধকারে বসার ঘরে চুপ করে মাথা নিচু করে বসেছিল অয়ন। জর্জেটের হালকা সাদা পর্দাগুলো হাওয়ায় অল্প অল্প নড়ছিল। কাজুরি ঘরে ঢুকে চায়ের কাপটা সামনে রেখে নরম গলায় বলেছিল, অয়নদা, চাটা খেয়ে নাও। অয়ন নিঃশব্দে হাত দিয়ে মুখ ঢেকে বসেছিল। অয়নদা। সামনে গিয়ে দাঁড়াতে অয়ন বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠেছিল। আমি আর পারছি না, এত কষ্ট দেখতে। এদিকে জমানো টাকা প্রায় শেষের দিকে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। বাচ্চাটার কি হবে? কাজুরি সেদিন কিছু না ভেবেই অয়নের মুখটা দুটো হাতে ধরে নিজের বুকের মধ্যে টেনে নিয়েছিল। সেটা হয়তো নেহাত ক্ষণিক আবেগের প্রকাশ ছিল। ভীষণ কান্না এসেছিল ভেঙে পড়া মানুষটাকে দেখে। সেদিন অয়নের ভেঙে পড়া মুখটাকে বড্ড বেশি মমতা দিয়ে আগলে রাখতে ইচ্ছে হয়েছিল তার। সেই সহানুভূতি থেকেই ওরা আস্তে আস্তে কাছে এসেছিল, তবে ভীষণ গোপনে, যাতে বিনতা কোনোভাবে আঘাত না পায়। গাইনোকোলজিস্টের চেম্বারে সাদা পর্দার আড়ালে সরু সাদা বিছানার উপর কাজুরি বসে আছে। ডক্টর কুশল রায় বললেন, দেখুন মিসেস বোস, আমি হাতে পরীক্ষা করে কিছু পেলাম না। আপনার কি কোনো ব্যথা হয়? কাজুরি একটু ভেবে বলল, হ্যাঁ, মাঝে মাঝে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনি কি হাত দিয়ে বারবার পরীক্ষা করেন? কাজুরি চুপ করে রইল। ডাক্তার বাইরে বেরিয়ে নিজের চেম্বারে বসে অয়নকে বললেন, দেখুন, একটা ম্যামোগ্রাফ লিখে দিলাম, দেখা যাক, তবে মনে হয় কিছু পাওয়া যাবে না। গতকাল রাতে যখন আদর্শ ভাগে কাজুরির শরীরটাকে প্রস্তুত করে নিচ্ছিল অয়ন, তখন হঠাৎ একটা হালকা আর্তনাদ করে উঠেছিল কাজুরি। কি হলো? অয়ন শিউরে উঠে বলেছিল, একটা ব্যথা হলো। কাজুরি উঠে বসে বলেছিল,
তারপর অয়নের হাতটা টেনে নিয়ে স্তনের একটা জায়গায় রেখে বলেছিল, এই জায়গাটায় দেখো তো একটু আলো জ্বেলে। দ্রুত পোশাক পরে আলো জ্বালিয়ে ভালোভাবে নিরীক্ষণ করেও কিছু খুঁজে পায়নি অয়ন। কাজরি তখনও ফুঁপিয়ে কেঁদে চলেছে। একটু অপ্রত্যাশিত কড়া গলায় অয়ন বলেছিল, কাজরি, একটা কথা বলবে? তুমি আমার ঘরের কম্পিউটারে ব্রেস্ট ক্যান্সারের সিমটম এগুলো সার্চ করে দেখেছো না? কাজরি ভয়ে ভয়ে অয়নের দিকে তাকিয়েছিল। অয়ন গলার স্বরে বিরক্তি ভরা হতাশা মিশিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে বলেছিল, তুমি এত কেন প্যানিক করছো অকারণে? কাজরিও হঠাৎ ফুঁসে উঠেছিল, খুব বিরক্ত লাগছে তাই না? যতক্ষণ তোমার শরীর মন দিয়ে সেবা করতে পারবো ততদিন সোহাগ করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। তারপর যখনই বুঝবে ঘুণ ধরে গেছে তখনই ছুঁড়ে ফেলে দিয়ে অন্য নৌকা খুঁজবে। ছি, লজ্জা করে না? অয়ন অবাক হয়ে তাকিয়েছিল একদৃষ্টে। এই মুখরা কাজরিকে সে চেনে না। কাজরি সাপের মতো হিসিস করে বলেছিল, তুমি মেজদিকেও নিশ্চয়ই প্রথম দিকে ভালো ভালো কথা বলতে, তারপর অসুখ হলো, তখন ভাবলে ও মরলে তুমি বাঁচো, কি তাই না? সারা রাত অয়ন জেগে কপালের উপর হাত রেখে শুয়েছিল। আর এক পাশে নীরবে বালিশ ভিজিয়ে কেঁদেছিল বিনিদ্র কাজরি। ঝুঁকি না নিয়ে পরের দিনই ওরা এসেছে ডাক্তারের কাছে। কাজরি ডাক্তার বেরিয়ে যাওয়ার পর পোশাক ঠিক করে নিতে নিতে ভাবল, বিনতার ক্ষেত্রেও কি ডাক্তার প্রথমে কিছু বুঝতে পারেনি? একদিনে বারবার হাত চলে গেছে। সন্ধানী হাত পরখ করে দেখতে চেয়েছে কোনো অস্বাভাবিক কিছু বোধ হচ্ছে কিনা। কখনো মনে হয়েছে কিছু আছে, ব্যথা হচ্ছে, আবার কখনো মনে হয়েছে কোথাও কিছু নেই তো। ম্যামোগ্রামে কিছু পাওয়া যায়নি। কাজরি যখন আদৌ অন্ধকারে পরীক্ষা কক্ষে ঢুকছিল, ওর হাত পা অসম্ভব কাঁপছিল। ঘেমে বরফের মতো শীতল হয়ে গেছিল সারা শরীর। যতক্ষণ পরীক্ষা চলছিল সারা শরীরে যেন অসংখ্য ছুঁচ বিঁধছিল। অয়ন বুঝিয়ে শান্ত করার চেষ্টা করল, বিনা কারণে এত জোরে আহা থামো না বলে উঠেছিল কাজরি, যে অয়ন চুপ করে গেছিল। পরীক্ষার রিপোর্ট নিয়ে যখন অয়ন বাড়ি ফিরেছিল তখন দেখেছিল কাজরি বারবার বাথরুমে যাচ্ছে, ওয়াক তুলে বমি করার নিষ্ফল চেষ্টা করছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে শুনে পাগলের মতো কাঁদতে আরম্ভ করল কাজরি। সে কান্না থামতেই চায় না। শরীর মনের ক্লান্তিতে বিধ্বস্ত অয়ন, শোনো লক্ষ্মীটি বলে বারবার চেষ্টা করছিল থামানোর। শেষে সপাটে এক চড়সে বাধ্য হয়ে বসিয়ে দিয়েছিল কাজরির নরম গালে। কাজরি তখনকার মতো থেমে গিয়েছিল। ডাক্তারকে রিপোর্ট দেখানোর পর তিনি সব শুনে একজন সাইকিয়াট্রিস্ট রেফার করেছিলেন। অয়ন পরের দিনই নিয়ে গিয়েছিল ওকে। ভয়ে আড়ষ্ট হয়ে যাওয়া কাজরিকে ডাক্তার বলেছিলেন, আরে ম্যাডাম, ক্যান্সার আপনার শরীরে নেই, এই মগজে রয়েছে, ভয় হয়ে। তারপর অয়নের দিকে ফিরে বলেছিলেন, শুনুন, এটা একটা ডিপ্রেশনের পর্যায়, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, ওষুধ খেতে হবে বেশ কিছুদিন। তারপর স্মিত হেসে বলেছিলেন, এখন ক্যান্সারে আর ডায়াবেটিসে যত মানুষ ভোগে তার চেয়ে বেশি মানুষ ভোগে আমার রোগ হয়নি তো, এইরকম মানসিক রোগে, বুঝলেন? একটু থেমে আবার বলেছিলেন, আপনার প্রথম স্ত্রীও ক্যান্সার হয়েছিল বললেন না? সেটাও কোনোভাবে মনের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারে, সব কিছু হারিয়ে ফেলার ভয়। কাজরির ঘুমটা অসম্ভব বেড়েছে। ওকে এখন যে ওষুধগুলো খেতে হয় সেগুলো খেলে চোখ টেনে আসে ঘুমে, চাইলেও কেন যেন চোখ খুলে রাখা যায় না। 2.5 মাস ধরে ওষুধ ও কিছু হালকা প্রাণায়াম চলছে। কয়েক সেটিং কাউন্সেলিং হয়েছে। আজ দুপুরে ঘুমিয়ে ওঠার পর একটু তাজা লাগছে কাজরির। এখন একটু ঠান্ডা মাথায় বিভিন্ন বিষয়ে চিন্তা করতে পারছে আবার। কাজরি নিজেই অনুভব করছে সে অনেকটা ভালো আছে। কদিন আগে অকারণে যে মানসিক কষ্ট আর উদ্বেগে ভুগেছে সেটা ভেবে নিজেরই অবাক লাগে এখন। বিকেলে একটু গা ধুতে গেল সে। পোশাক খুলে নিজেকে নিরাবরণ করার পর একবার তার মনে হলো হাত দিয়ে পরীক্ষা করে দেখবে নাকি আর একবার তার কিছু হয়েছে কিনা। কিন্তু সেই ইচ্ছেটা আগের মতো তীব্র মনে হচ্ছে না। থাক বরং। হাতের ভাঁজে হাঁটুর নিচে বেশ ময়লা জমে আছে। ইস, একটু বিরক্তি লাগলো তার নিজেরই। ঘষে ঘষে নিজেকে মলিনতা থেকে মুক্ত করতে লাগলো কাজরি। ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখলো দামি পছন্দের লিপস্টিকগুলো অগোছালো হয়ে পড়ে আছে। প্রত্যেকটা অনেক বাছাই করে কেনা। কাজরি আস্তে আস্তে গুছিয়ে ফেললো সেগুলো। ঘরটাও একটু গোছাতে ইচ্ছে করছে। রুম ফ্রেশনারে তরতাজা গন্ধে ঘরের গুমোট ভ্যাপসা গন্ধটা একটু কমলো।
একটা খয়েরি রঙের টেডি বিয়ার একটা কোনো পড়ে আছে। অনেকবার কাচার ফলে রঙটা অনুজ্জ্বল হয়ে গেছে। বাচ্চা মেয়েটা এই খেলনাটা নিয়ে যায়নি। কাজরি সেটা কোলে নিয়ে নরম পশমের মতো 2-4 বার হাত বোলালো। দুটো নরম হাতের স্পর্শ লেগে আছে। ও যদি আসে কাজরি ওকে অনেক রকম খেলনা বানিয়ে দেবে। ও একসময় সফট টয়েস তৈরির প্রশিক্ষণ নিয়েছে। কাজরি মনে মনে ভাবল, অয়নকে বলে কাপড় আনিয়ে খেলনা সে বানাবে। না হয় অয়ন যখন মেয়েকে দেখতে যায় তখন ওর হাত দিয়েই পাঠিয়ে দেবে। হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে মনে হলো, আরে ছবিটা তো আনা হয়নি দেয়ালে টানানোর জন্য। ইস, এত চাপের মধ্যে অয়ন ভুলে গেছে একেবারে। বিলটা অবশ্য কাজরির কাছেই আছে, আলমারিতে রেখেছে। বালিশের তলা থেকে চাবি নিয়ে আলমারি খুলে বেশ জোরে বুক ভরা নিঃশ্বাস নিল কাজরি। নতুন শাড়ির গন্ধ। বিনতার কিছু শাড়িও আছে, কিন্তু সেগুলোর দিকে না তাকিয়ে বিয়েতে পাওয়া শাড়িগুলোর উপর একবার হাত বোলালো সে। একটু কোথাও বেড়াতে যেতে হবে, তবেই সাজগোজ করা যাবে। নতুন শাড়িগুলো পরা হবে। মনে মনে ভাবতে ভাবতে সে আলমারি বন্ধ করে খাটে এসে বসল। আবার একটু শুতে ইচ্ছে করছে। তবে না ঘুমিয়ে পাশের ছোট সাইড টেবিলে রাখা না পড়া খবরের কাগজটা টেনে চোখ বোলাতে লাগলো কাজরি। শ্রাবণের ঘন কালো মেঘ গঙ্গার উপর ঘনিয়ে উঠেছে। জল আর আকাশের মাঝ বরাবর আকাশটা উজ্জ্বল সাদাটে। ছাদে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিল কাজরির। টুপটাপ বৃষ্টি শুরু হতেই তাড়াতাড়ি ছাদের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে। এখন সে অনেকটাই ভালো আছে। ওষুধ অবশ্য চলছে, তবে ডোজ কমেছে। বেশ অনেকগুলো নরম কাপড়ের পুতুল কাজরি বানিয়ে ফেলেছে। সেগুলো কাঁচের আলমারিতে যত্ন করে সাজিয়ে রাখল। অনেকদিন বাদে বিকেলে পরিপাটি করে চুল বাঁধল সে। একটু চা খেতে ইচ্ছে করছে। রান্নার লোকের ডেকে কি রান্না করতে হবে সে সম্পর্কে ভালো মতো নির্দেশ দিল। অন্যদিন রান্নার লোক নিজেই ফ্রিজ খুলে আনাজ দেখে নিয়ে নিজের মতো করে কিছু করে দিয়ে যায়। বসার ঘরে এসে দেখল অয়ন ফিরে এসেছে। এখন রোজ না হলেও প্রায় অয়ন তাড়াতাড়ি ফিরে আসে। মানদাকে ডেকে কাজরি বলল, 2 কাপ চা বসার ঘরে দে। কাজরির মনে হলো চায়ের সাথে একটু তেলে ভাজা হলে বেশ হতো, কিন্তু অয়নকে বৃষ্টির মধ্যে বেরোতে বলা ঠিক হবে না। অনেকদিন বাদে বিকেলে একসঙ্গে চা খাচ্ছে ওরা। অয়নকে একটু যেন উদাস দেখাচ্ছে। আলগোছে বলল, ওষুধ খেয়েছ? হ্যাঁ, বলল কাজরি। অয়ন চশমাটা খুলে চোখ মুছে বলল, আমার মনে একটা প্রশ্ন আছে জানো, বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছে। কাজরি আস্তে আস্তে বলল, কি? অয়ন বলতে লাগলো, কোথাও কি তোমার আমাকে অবিশ্বাস হয়? তোমার কি এটাই মনে হয় যে বিনতার অসুস্থতার সময় আমরা কাছাকাছি এসেছি? একটা কোথাও ওকে আমি প্রতারণা করেছি? কাজরি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আস্তে আস্তে বলল, মেজদি হয়তো শেষের দিকে কিছু একটা বুঝতে পেরেছিল। অয়ন চমকে উঠল, তাই? কি করে বুঝলে? কাজরির মনে পড়ে গেল শেষবার হাসপাতালে ভর্তি হবার পর যখন কাজরি ওকে দেখতে গিয়েছিল, সাদা বিছানার সঙ্গে বিনতার ফ্যাকাশে শরীরটা যেন মিশে গিয়েছিল। চুলহীন মুন্ডিত মস্তক সহ কপালের নিচে চোখ দুটো বড্ড বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। একদৃষ্টে তাকিয়েছিল কাজরির দিকে, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে নিয়েছিল। এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল বন্ধ চোখ থেকে। অয়নকে সে কথা বললে কি ওর মনে অপরাধবোধ তৈরি হবে? বিবেচনা করে কাজরি বলল, না, এমনি মনে হলো। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা সেদিন যেটা করেছিলাম পরিস্থিতি সেদিন সেটাই দাবি করেছিল। আমি সেদিন মনের সব জোর হারিয়ে ফেলেছিলাম। তুমি এসে হাতটা না ধরলে আমি দাঁড়াতে পারতাম না। একের পর এক ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন টেস্ট করানো, রিপোর্ট কেমন হবে সেই টেনশন নেওয়া, বারবার অ্যাডমিট করা, আমি নিতে পারতাম না কাজরি। কাজরি অয়নের হাতে হাত রেখে পাশে বসলো সোফার হাতলে। অয়নের হাতে হাত রেখে বলল, আমরা দিদিকে ঠকাতে সচেতন মন দিয়ে চাইনি, কিন্তু যে মনের চিন্তায় আমাদের হাত পৌঁছায় না সেখানে হয়তো একটা অপরাধবোধ বাসা বেঁধে আছে আমাদের মনে। আচ্ছা, দিদির এই অসুখটা না হলে, এরকম পরিস্থিতি না হলে আমরা কি কাছাকাছি আসতাম? অথচ তুমি বিশ্বাস করো, আমি কিন্তু মনে মনে তোমায় ভীষণ চাইতাম। আজ বুঝি। অয়ন কাজরিকে বুকের মধ্যে টেনে নিয়ে বিভাজিকায় মুখটা নামিয়ে বলল, শেষের দিকে আমার খুব অধৈর্য লাগতো। মনে হতো বিনতা এবার চলে যাক, আমি মুক্তি পাই। কিন্তু আমি ওকেও, বিশ্বাস করো,
ওর কষ্ট, এত মানসিক চাপ আমি নিতে পারছিলাম না। হয়তো আমি একজন মানসিকভাবে দুর্বল মানুষ। কাজুরি এক হাতে অয়নের গলা বেষ্টন করে কম্পিত গলায় বলল, আমারও সত্যি ভীষণ ভয় করছিল। বারবার মনে হচ্ছিল দিদি হয়তো সবটা বুঝতে পেরেছিল। সেই পাপেই হয়তো আমিও শেষ হতে বসেছি। তোমাকেও অনেক কষ্ট দিয়েছি হয়তো। অয়ন নীরবে কাজরির ঘন চুলের মধ্যে আঙুল ডুবিয়ে ওর মাথাটা আরও একবার বুকের মধ্যে টেনে নিল। কাজরি দুহাতে অয়নকে আঁকড়ে ধরে সেই বুকের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো। বাইরে বৃষ্টির শব্দ দুটো মানুষের নীরবতা শূন্যতা পূরণ করে চলেছে। অনেকদিন পর তাদের দুজনেরই সর্বাঙ্গ আবেগে কণ্টকিত হয়ে উঠল। তৃষিত ওষ্ঠ এগিয়ে আনলো অয়নের ওষ্ঠের কাছে। মনের তপ্ত মাটি সিক্ত করে দিল আশ্লেষে ভরা চুম্বন। নিদাঘ তপ্ত মাটিতে বর্ষার জলধারা এভাবেই সব জ্বালা জুড়িয়ে শান্তির আলপনা এঁকে দেয়। কাজরি একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, আমার একটা কথা তোমাকেও বলার আছে জানো। শেষবার দিদিকে হাসপাতালে ভর্তির দিন তখনও ওর কথা বলতে কষ্ট হয়। সাক্ষী ওর কাছে বারবার যাচ্ছিল। মেজদি খুব কষ্ট করে আমাকে বলেছিল, তুই ওকে রাখ। অয়ন উদ্ভাসিত গলায় বলল, কই, তুমি এটা আগে বলনি তো। তোমার থেকে বেশি সুন্দর করে ওর ভবিষ্যৎ কেউ গড়তে পারবে না। ওর দাদু দিদার যথেষ্ট বয়স হয়েছে, এটা ও নিশ্চয়ই বুঝেছিল। আর তো অপরাধবোধের কোনো জায়গা নেই। কাজুরি এবার একটু আদুরে গলায় বলল, এবার থেকে তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। আমার এই রোগ বাতি করে বেশ কটা দিন শুধু শুধু নষ্ট হলো। অসুখ সত্যি সত্যি হলে তখন না হয় কী করে বাকি সুখটুকু ধরে রাখা যাবে সেটা নিয়ে ভাবব। তারপর বড় বড় টানা চোখ দুটো অয়নের চোখে রেখে বলল, আর আপাতত সব থেকে জরুরি কাজ হলো কি? অয়নকে হাত দিয়ে একটা খোঁচা মেরে কাজরি বলল, এই কাল মামাদের ওখানে যাব মশাই। আমাদের মেয়েটা আর কতদিন মামার বাড়ি পড়ে থাকবে? ওকে আনতে হবে তো। যাবে তো আমার সঙ্গে? এরকম আদুরে গলা কতদিন অয়ন শোনেনি। মেয়েটাকেও এবার সত্যি আনতে হবে। বাড়ি ফিরেই যে দুটো নরম কচি হাত সব ক্লান্তি ভুলিয়ে দিত। চোখ বুজে মনে মনে সেই স্পর্শ অনুভব করতে চাইল অয়ন। একটু হেসে কাজরির গালে মৃদু টোকা মেরে সে বলল, আচ্ছা, সে যাওয়া যাবে কাল। বাইরের বৃষ্টির জলতরঙ্গ দুটো মনের মিলন সঙ্গীতে সহচর হয়ে বাজতে লাগলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।